নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। H-125 হেলিকপ্টার এখন থেকে ভারতবর্ষে তৈরি হবে, এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং খুব স্বাভাবিকভাবে আমেরিকা এবং রাশিয়া দুটো দেশই কিন্তু যথেষ্ট চিন্তায় ভারতের এই স্টেপে। কি ব্যাপার, টোটাল ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। দেখুন, H-125 এই হেলিকপ্টারটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত একটাই হেলিকপ্টার আছে, যে হেলিকপ্টার এভারেস্টের যে উচ্চতা, অর্থাৎ পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, মাউন্ট এভারেস্টের উচ্চতাকে টাচ করতে পেরেছে, সে হলো H-125। একজন ফ্রেঞ্চ পাইলট, তিনি, এটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, গিনেস বুক অফ রেকর্ডে আছে, আপনারা গুগল করলেও পেয়ে যাবেন। পুরো হেলিকপ্টার নিয়ে মাউন্ট এভারেস্টের সমান উচ্চতায় গিয়ে ওখানে 3 মিনিট থেকে ওয়ার্ল্ড রেকর্ড করে পুরো ক্যামেরা চালিয়ে, এরপরে কেউ বিশ্বাসই করবে না হয়তো এরকম অস্বাভাবিক কাজ দিয়ে তারপর উনি নেমে আসেন। তো এইটা না করা খুব একটা সহজ কাজ নয়, কারণ কেবল পাইলটের দক্ষতা থাকলে হবে না, সেই হেলিকপ্টারে মারাত্মক ইঞ্জিন থাকতে হবে, সেই হেলিকপ্টারের ওই লেভেলের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা থাকতে হবে, সেই হেলিকপ্টারের ওইখানে যে চাপটা, প্রেশার, এয়ার প্রেশার, সেইটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সেই হেলিকপ্টারের এমনভাবেই গোটা ডিজাইন হবে যেন ওই জায়গায় যে উইন্ড ফ্লো, সেই উইন্ড ফ্লোটা সে সহ্য করে নিতে পারে। কাজেই এটা প্রমাণ করে যে পৃথিবীর অন্যতম একটা অসাধারণ হেলিকপ্টার হচ্ছে H-125। এবার হ্যাঁ স্যার, এই তো এই H-125 এটা ভারতবর্ষে 2030-35 সাল নাগাদ চালু করা হবে, তার প্ল্যানিং হলো, তাই তো? না, কোনো প্ল্যানিং হলো না, অ্যাসেম্বলি লাইন উদ্ঘাটন হলো। মানে স্যার অ্যাসেম্বলি লাইন প্ল্যান হলো, তাই তো, পরে হবে? না, অ্যাসেম্বলি লাইন ইনঅগারেট করা হলো, সমস্ত প্ল্যানিং ডান, অ্যাসেম্বলি লাইন তৈরি ডান, উদ্বোধন হলো, কাজ শুরু হয়ে গেল। স্যার কাজও শুরু হয়ে গেল? ভারত এত স্পিডে এগোচ্ছে? ইয়েস, অ্যাসেম্বলি লাইনের উদ্ঘাটন হয়ে গেল ফ্রান্সের সঙ্গে ভারতবর্ষের যৌথ কো প্রোডাকশনে। ফ্রান্সের তরফ থেকে, ইউরোপিয়ান কোম্পানির তরফ থেকে এয়ারবাস কাজ করছে, আর ভারতবর্ষের তরফ থেকে টাটা কাজ করছে। এই দুটো কোম্পানি একসঙ্গে এটা বানাচ্ছে, মানে বানিয়ে ফেলেছে। এবার তো প্রোডাকশন স্টার্ট হচ্ছে কর্ণাটকে, অলরেডি স্টার্টেড। এইবার এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা হচ্ছে, দুটো ইম্পর্টেন্ট কথা আছে, ভালো করে বুঝবেন। মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড। মেড ইন ইন্ডিয়া কারণ এই টেকনোলজিটা ভারতের না, এটা ফ্রান্সের। এবার আমাদের কাছে দুটোই উপায় আছে। আমরা বলতে শুরু করলাম, আমাদের ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা, টেকনিশিয়ানরা এখন থেকে রিসার্চ শুরু করবে, 25-30 বছর পর গিয়ে ডিজাইন আমরা বানাতে পারবো, তারপর আমরা কোম্পানি করব, আরও 25 বছর পর গিয়ে আমরা প্রোডাকশন স্টার্ট করব। ভারত পিছিয়ে ছিল, এখনো পিছিয়ে আছে। ভারতের কাছে টাইম নেই অত ধীরে সুস্থে এগোনোর। ভারতকে মারাত্মক স্পিডে এগোতে হবে বাকি ওয়ার্ল্ডের সঙ্গে ক্যাচ আপ করতে গেলে। আমরা যদি নিজেদেরকে বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে তুলনা করি আলাদা ব্যাপার, বাট যদি আমাদের চীন, ফ্রান্স, ইউকে, আমেরিকার সঙ্গে নিজেদের তুলনা করতে হয়, তাহলে আমাদের ওই স্পিডেই এগোতে হবে। তো ভারতবর্ষ যে প্ল্যান নিয়েছে, মেক ইন ইন্ডিয়া, মানে সারা পৃথিবীর কোম্পানি তোমরা ভারতে এসো। এসে ভারতবর্ষ স্টেপ 1-এ কি বলেছিল, যে আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক করে দিয়েছি আমাদের এসে, কেউ এখানে কোনো কোম্পানিকে বিরক্ত করবে না, গুন্ডাগিরি চলবে না, এখানে আসুন, আপনারা কোম্পানি স্থাপন করুন, আমাদের ওয়ার্কাররা কাজ করবে, ব্যাস আপনাদের মাল আপনারা সারা পৃথিবীতে এখান থেকে বিক্রি করবেন। সেই জায়গাটা স্টেজ 1 ভারত সাকসেসফুল করে দিয়েছে। এবার ভারত বলছে, শুনুন, আপনি এখানে এসে কোম্পানি বানাবেন, ইনভেস্টমেন্ট তো করবেন, আমার ওয়ার্কাররা কাজও করবে, বাট এবার হবে কো প্রোডাকশন। এবার আমাদের এখানে এতটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, আমাদের কোম্পানিগুলো তৈরি হয়েছে, আমাদের ওয়ার্কাররা স্কিলড হয়ে গেছে, এবার আপনার আর আমাদের পার্টনারশিপ হবে। আপনাদের টেকনোলজি আমাদের দিতে হবে, টেকনোলজি ট্রান্সফার করতে হবে, আমরা একসঙ্গে বানাবো, সেখানে আমাদের কোম্পানিও থাকবে, আপনাদের কোম্পানিও থাকবে, আর ওয়ার্কফোর্স তো পুরোই আমাদের হবে, জমি তো পুরোই আমাদের হবে, জব ক্রিয়েশন তো এখানেই হবে। এবার ইন্ডিয়া আরও ডিম্যান্ড করে দিয়েছে যে
অনেক কোম্পানি কি করছিল, যে ভারতের সঙ্গে কো প্রোডাকশন যখন প্রথম দিকে রাজি হচ্ছিল, যে এবার আমাদের পুরোপুরি লিখিত পারমিশন ছাড়া এখানে যেটা তৈরি হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট মেনলি, এটা পৃথিবীর অন্য দেশে ভারত বিক্রি করতে পারবে না। এখানে ভারতের হাতে আরও ফ্রি হ্যান্ড এসে গেছে, ভারত বানাচ্ছে এটা, ভারত যাকে ইচ্ছে বিক্রি করবে, মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড, ভারত যে কোনো দেশকে এটা রপ্তানি করবে। এইটা 5-7 বছর আমরা করে নিতে পারলে নেক্সট স্টেপ ক্লিয়ার, ভারতের ইঞ্জিনিয়াররা, ভারতের কোম্পানিগুলো নিজেরা বানাবে, আর কোনো বিদেশি সহযোগিতা আমাদের লাগবে না। ভারত সেই দিকে সুপার স্পিডে এগোচ্ছে। তো এটা হয়ে গেছে, জাস্ট অ্যানাউন্সও হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। এবার রাশিয়া আর ফ্রান্স কেন এত চাপে দেখুন। রাশিয়া, আমি আবারও বলছি, আবেগী মানুষটা ভাবে আমাদের বন্ধু, আমিও বলি বন্ধু রাষ্ট্র, কিন্তু কেন? কারণ আমাদের এবং রাশিয়ার কিছু লং টার্ম এজেন্ডা ওভারল্যাপ করে, আমরা দুজনেই একইভাবে অ্যালাইন্ড, সেই জন্য বন্ধু রাষ্ট্র। কিন্তু হোয়েন ইট কামস টু বিজনেস, রাশিয়াই আমাদের বিক্রি করে, আমরা রাশিয়াকে কিছু বিক্রি করতে পারি না। তো আমাদের দরকার ছিল অল্টারনেট খোঁজার এবং ডাইভার্সিফাইড করা আমাদের পার্টনারশিপের, যাতে করে আমরা কেবল রাশিয়া নির্ভর না হয়ে যাই। এবং ভারতবর্ষ আস্তে আস্তে ইউএস এর সঙ্গে ডিল করতে শুরু করে দিয়েছিল লাস্ট কিছু বছরে, যে রাশিয়ার থেকে আমরা কিনবো ডিফেন্স আইটেম, কিন্তু আমরা আমেরিকার থেকেও কিনবো, যাতে করে রাশিয়াকে এই চাপে রাখা যায় যে ভাই আমাদের এখানে কো প্রোডাকশন করো, তাহলে আমরা নেব। শুধু তুমি তৈরি করবে আর আমাদের বিক্রি করবে, আমরা টাকা দিয়ে যাব, এমনটা তো হবে না। যদি কো প্রোডাকশনের টেকনোলজি ট্রান্সফারে রাজি না হও, তাহলে আমেরিকার থেকে কিনে নেব। কাজ হয়েছে, রাশিয়ার টেকনোলজি ট্রান্সফার করতে শুরু করে ভারতকে। আমেরিকাকে যখন এই চাপটাই দেওয়া হচ্ছে, আমেরিকা কিন্তু চাপ নিচ্ছে না, না 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 আমরা টেকনোলজি ট্রান্সফার করব না, আমাদের টেকনোলজির মতো তো রাশিয়ার টেকনোলজি নয়, নিয়ে নাও রাশিয়ার থেকে। তো ভারত দেখলো ঠিক আছে, ভারত কিন্তু দেখুন ডিল করতে শুরু করে দিল ফ্রান্সের সঙ্গে। আজ থেকে না, অনেক দিন আগে থেকে। রাতারাতি অ্যানাউন্সমেন্ট যেগুলো দেখতে পান, তার কাজ কিন্তু রাতারাতি হচ্ছে না, অনেক দিন আগে থেকে হচ্ছে। যে আমেরিকা, ইউরোপের দেশ আছে আমাদের সঙ্গে, ওরাও আলট্রা লেটেস্ট টেকনোলজি ওদের হাতেও আছে, তোমরা যদি টেকনোলজি ট্রান্সফার না করো, তো ভেবো না যে খালি আমেরিকা এবং রাশিয়াই আছে আমাদের হাতে, ফ্রান্সের থেকে আমরা নিয়ে নেব। এবং ইন্ডিয়া নিজের প্ল্যান অনুযায়ী ক্লিক করে দিয়েছে, চেকমেট করে দিয়েছে। রাশিয়া আমেরিকা দুটো পরস্পর সোকল্ড শত্রু দেশ, নিজেরা এবার এক হয়ে প্রায় মাথায় হাত, যে কি ব্যাপার, ইন্ডিয়া তো দুজনকেই বাইপাস করে ফ্রান্সের সঙ্গে ডিল করে বেরিয়ে গেল, এবং ইন্ডিয়াকে নিজের উন্নতির জন্য এটাই করতে হবে। যেখানে ইন্ডিয়ার বেটারমেন্ট, ইন্ডিয়ার উন্নতি, ইন্ডিয়ার লাভ হবে, ইন্ডিয়াকে সেই স্টেপই নিতে হবে। এবং দেখুন, আপনি যদি এই চ্যানেলের ভিডিও বেশ কয়েকদিন ধরে খেয়াল করেন, তাহলে মনে আছে আমি বারবার লাস্ট কয়েকদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম, এখন পিএম মোদির সঙ্গে বা ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তো আর আমার কোনো পার্সোনাল যোগাযোগ নেই যে আমি জানতাম ফ্রান্সের সঙ্গে এই ডিলটা হবে, মানে অ্যাসেম্বলি লাইনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, জানতাম না, হলো বলে জানলাম। বাট আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে ভারত কিন্তু রাশিয়াকে এই চাপটা দিতে শুরু করবে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের পর, যে রাশিয়া টেকনোলজি ট্রান্সফার করো, তবে আমরা বন্ধু হব, কো প্রোডাকশন করো, আমাদের এখানে প্রডিউস করো জিনিসপত্র, খালি তোমার দেশ থেকে আমরা কিনে আনবো তা তো নয়, ইনভেস্টমেন্ট করো আমাদের দেশে, তবে আমরা বন্ধু হব। চায়নার উপর চাপ সৃষ্টি করো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, তবে আমরা বন্ধু হব। দেখছেন জিওপলিটিক্স কিভাবে প্যাটার্নে চলে, জিওপলিটিক্সে কি হিসেব কাজ করে। এবং ভারত ফ্রান্সের সঙ্গে এই ডিল করার মাধ্যমে রাশিয়ার ওপর ওই চাপটা আরও বাড়িয়ে দিল, একই সঙ্গে আমেরিকার ওপর বাড়িয়ে দিল, যে ভারতের হাতে কোনো অপশান নেই, ভারত কিনতে বাধ্য, এমনটা নয়। এবার বিজনেসের দিক থেকে কি লাভ হবে প্রথমে দেখুন, তারপর আমি আসছি জিওপলিটিক্যাল কি লাভ হবে। প্রথম কথা, এই যে ইন্ডিয়া এবং ফ্রান্স একটা এক্সাম্পল সেট করলো, সারা পৃথিবীর বড় বড় নেতারা এবং যারা ডিফেন্স এক্সপার্ট, সারা পৃথিবীর বিভিন্ন দেশের ডিফেন্স মিনিস্টাররা, ডিফেন্স এক্সপার্টরা এই ডিলটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখবে। এই রকম 5-6টা 7টা 10টা এক্সাম্পল হতে হতেই ভারত তৈরি হবে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে। যখনই ভারত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে, আপনি ভাবুন ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা ট্রেনিং পেয়ে যাবে বিদেশি টেকনোলজির, যেমন এই প্রজেক্টে ফ্রান্সের থেকে ট্রেনিং পেয়ে যাবে।
যখনই ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা ট্রেনিং পেয়ে যাবে, ভারতবর্ষে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, যে ভারতেই ইঞ্জিন তৈরি হয়, ভারতেই পার্টস তৈরি হয়, ভারতেই ব্যাটারি তৈরি হয়, ভারতেই ইজেকশন সিট তৈরি হয়, ভারতবর্ষেই বডি তৈরি হয়। তো বিভিন্ন কোম্পানিগুলো চাইবে যে যেহেতু এখানে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, এখানেই করতে, কাছাকাছি সব শহরে জিনিসপত্র আছে, তাড়াতাড়ি একই দেশের মধ্যে এনে অ্যাসেম্বল করে ফেলতে। বিদেশ থেকে আনার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ইত্যাদি থাকে, ওসব কোনো ঝামেলায় পড়তে হবে না, ওয়ান স্টপ সলিউশন ইন্ডিয়া। এবং যখনই ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, তখনই ভারতবর্ষে নতুন নতুন স্টার্ট আপ তৈরি হবে, যারা দেশীয় কোম্পানিগুলো আস্তে আস্তে ঢুকে যাবে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরিতে। রাতারাতি আমাদের দেশীয় কোম্পানি হেলিকপ্টার তৈরি করতে পারবে না, প্রথমে কেউ হেলিকপ্টারের চাকা তৈরি করবে, সমস্ত কোম্পানিকে চাকা সাপ্লাই করবে, কেউ হেলিকপ্টারের সিট তৈরি করবে, সমস্ত হেলিকপ্টার কোম্পানিকে সিট সাপ্লাই করবে, আস্তে আস্তে হেলিকপ্টার কোম্পানিও তৈরি হয়ে যাবে একের পর এক। এর ফলে কি হবে? এর ফলে জব হবে। এই যে এখানে অ্যাসেম্বলি লাইনটা তৈরি হলো, এই অ্যাসেম্বলি লাইনে কে চাকরি করবে? ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা। যদি আপনার বাড়িতে কোনো ছেলে মেয়ে থাকে যে ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারিংটা পড়েছে, খালি ডিগ্রি অর্জন করেনি, সে চাকরি পাবে, খালি ইঞ্জিনিয়ার চাকরি পাবে। এখানে অ্যাসেম্বলি লাইন আছে মানে একটা এইচআর আছে, একটা অ্যাকাউন্ট আছে, একটা নয়, একটা ডিপার্টমেন্ট। এই অ্যাসেম্বলি লাইনে যারা চাকরি করবে তারা ওর আশেপাশেই বাড়ি কিনবে, প্রমোটিং হবে। যারা এখানে চাকরি করবে তারা অফিসের বাইরে বেরিয়ে দিনে দুবার খাবেও, 10টা খাবারের দোকানও তৈরি হবে। এইভাবেই তৈরি হয় ইন্ডাস্ট্রি দিয়ে জব। ভাতা দিয়ে মানুষের ইকোনমি ডেভেলপমেন্ট করা যায় না, ইন্ডাস্ট্রি দিয়ে করা যায়। যখনই ইকোনমি বেটারমেন্ট হয়ে যাবে, তখনই মানুষ কি করবে? ট্যাক্স দেবে। এখানে যদি 500 জন চাকরি করে, তো 500 জন তো টিডিএস দেবে না, ইনকাম ট্যাক্স দেবে না। এই 500 জন যা যা কিনবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, মোবাইল কিনবে, সেখানে তো জিএসটি দেবে না। সরকারের কাছে যখনই ইকোনমি বাড়বে, ট্যাক্স কালেকশন বাড়বে, সরকার ওগুলো দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে। নতুন রেল লাইন হবে, নতুন মেট্রো রেল হবে, নতুন রাস্তা হবে, নতুন আমাদের আরো ব্রিজ হবে, হসপিটাল হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, একটা দেশের হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, একটা টোটাল সাইকেল তৈরি হয়ে যাবে। এটা গেল বিজনেস এবং ইকোনমির ব্যাপার। এবং এটা করার জন্য কোনো নির্দিষ্ট টিম, ভারতবর্ষের হয়তো বিদেশ মন্ত্রক, হয়তো ডিফেন্স মন্ত্রক দিন রাত পরিশ্রম করে গেছে বলে তবে সম্ভব হয়েছে। কাজেই আপনার যখন মনে হবে এদেশে সবাই তো করাপ্টেড, এদেশে সবাই তো ফাঁকিবাজ, মনে রাখবেন অনেকে ফাঁকিবাজ, অনেকে করাপ্টেড, সবাই নয়, তাহলে দেশটা চলতো না। কিছু লোক আছে যারা চেষ্টা করে যাচ্ছে সৎভাবে। এবার আপনাকে দেখতে হবে আপনি তাদের দলে যাবেন, নাকি অনেকে তো করাপ্টেড, অনেকে তো ফাঁকিবাজ ভেবে সমালোচনা করে টাইম ওয়েস্ট করবেন। দেশ এগোচ্ছে, দেশ একটা নির্দিষ্ট গতিতে ঠিক দিকে এগোচ্ছে, খালি এর মধ্যে আমাদের সবাইকে নিজেদের মতো করে কন্ট্রিবিউশন করতে হবে। এবার আপনি আসুন জিওপলিটিক্যাল ইম্প্যাক্টে। দেখুন, এই যে ফ্রান্সের সঙ্গে আমাদের সম্পর্ক, এটা একদিনে তৈরি হয়নি। ভারত ফ্রান্সের থেকে প্রথমে রাফাল কিনেছে। ফ্রান্সকে তো ভরসা দিতে হবে যে আমরা আছি, আমরা তোমাদের থেকে জিনিস কিনবো। ফ্রান্সের সঙ্গে যেই রিলেশন ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, এখানে ফ্রান্সের একটা বড় রোল ছিল। ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজবুত হয়েছে। এবং ভারত যেটা নিজের স্ট্যান্ড পয়েন্ট, স্ট্র্যাটেজিক অটোনমি, সেই স্ট্যান্ড পয়েন্টে আরো জোর দিতে পেরেছে। স্ট্র্যাটেজিক অটোনমি মানে আমরা আমেরিকার সঙ্গেও রিলেশন রাখবো, রাশিয়ার সঙ্গেও রাখবো, ইউরোপের সঙ্গেও রাখবো, চীনের সঙ্গেও রাখবো, আমাদের মতো করে। কেউ সেটা ইনস্ট্রাকশন দিতে পারবে না যে আমার সঙ্গে রিলেশন রাখতে গেলে ওর সঙ্গে রিলেশন ত্যাগ করতে হবে। আমি পার্সোনাল লাইফে এটা খুব মেনটেন করি। কোনো বন্ধু বান্ধব, কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন, কারোর বাড়িতে নিমন্ত্রণ, এবার অন্য কেউ যে হয়তো আমার একটু বেশি কাছে, সে না আমি তো ওর বাড়িতে যাব না বাবা, ওরা তো এইরকম, আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, তার কথায় কান দিয়ে আমি কোনোদিন দল পাকাই না যে আমিও যাব না, আমি তো যাব। সে আমায় ইনভাইট করেছে, আমার সঙ্গে তার 1:1 রিলেশন থাকবে, তার সঙ্গে এর কি রিলেশন সেটা এরা বুঝবে, আমার সঙ্গে এরও ভালো রিলেশন থাকবে। আমি কেন একজনের জন্য আরেকজনের সঙ্গে রিলেশন খারাপ করব? আমি ঠিক করব কার সঙ্গে কতটা আমি রিলেশন রাখবো। আর কেউ যদি আমায় বলে যে আমার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য ওর বাড়িতে তুই যেতে পারবি না, তাহলে ভাই গন্ডগোল আছে, তার সঙ্গেই বন্ধুত্ব রাখা যাবে না। আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে দুই পক্ষকে আমার প্রতি রেসপেক্টফুল হতে হবে, আমিও দুজনের প্রতি রেসপেক্টফুল হব, বাট তাদের সমস্যার মধ্যে আমি ঢুকবো না। এবার এই যে ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ভারতবর্ষ কেন
ফ্রান্সকেই চুজ করে নিল সব থেকে বেশি বন্ধু হিসেবে। আবার কেউ বন্ধু মানে ভাববেন না যে ওই তো পিএম মোদি আর ম্যাক্রো একদম সকালে উঠে বলে ভাই কেমন আছিস, ভালো আছিস তো, একদম সুস্থ থাকবি, তোর জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। দেশের জন্য যতক্ষণ কার্যকরী ততক্ষণ দেশের জন্য বন্ধু, ঠিক আছে। কেন ফ্রান্সকে আমরা চুজ করলাম? দেখুন, ফ্রান্স লায়াবিলিটি ফ্রি। লায়াবিলিটি ফ্রি মানে আমেরিকা বলে আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করলে হবে না, রাশিয়া বলে আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে আমেরিকার সঙ্গে দূরত্ব রাখো। ফ্রান্স এইরকম কোনো প্রিজুডিসেস নিয়ে ভারতের কাছে আসে না। ফ্রান্স ইন্ডিয়া রিলেশন, বাকি ইন্ডিয়া তোমাকে আমি রেসপেক্ট করি, তুমি তোমার মতো রিলেশন চালাও। সেকেন্ড, ফ্রান্সের সঙ্গে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয়, তো এই বন্ধুকে আমাদের দরকার আছে। রাশিয়া চীনের বিশাল সম্পর্ক এখন, রাশিয়া ইন্ডিয়া যা সম্পর্ক তার থেকে অনেক স্ট্রং, তো আমাদের এমন একটু বন্ধুও দরকার যার সঙ্গে চীনের সম্পর্ক ভালো নয়। থার্ড, টেরোরিজমের প্রশ্নে ফ্রান্স কোনো ডবল স্ট্যান্ডার্ড নেয় না, যেটা খুব দরকার ইন্ডিয়ার জন্য। প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি, তিনি এসে 2008-এ আমাদের মুম্বাই অ্যাটাকের যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন, মেসেজ পাকিস্তানের প্রতি। ফোর্থ, প্রেসিডেন্ট ম্যাক্রো এসে বলিউড সেলিব্রিটিদের সঙ্গে ছবি টবি তুলে পোস্ট করেছেন, মেসেজ যে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে, কালচারকে ফ্রান্স সাপোর্ট করছে পৃথিবীর দুয়ারে, এবং ফ্রান্স একটা অত্যন্ত সভ্য জাতি হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। মনে করুন, ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তখন পুরো পৃথিবী মোটামুটি দুটো দেশের আন্ডারে ছিল, ইংরেজ আর ফ্রেঞ্চ। ফ্রেঞ্চদের একটু বেশি সভ্য, মডার্ন, ডেমোক্রেটিক, ভালো মানুষ এই চোখে দেখা হয়। কেউই ভালো ছিল না, তাহলে অন্যের দেশ দখল করতো না। তবু শিল্প, সাহিত্য, সাজানো গুছানো, শৌখিনতা, এগুলো জেনারেলি এখনো আমরা ফ্রেঞ্চদের নকল করি। ফ্রেঞ্চ পারফিউম, বুঝতে পারছেন কি বলতে চাইছি? এবং মুম্বাইতে দেখা গেল যে ফরাসি প্রেসিডেন্ট সকালবেলা জগিং করছেন। কেন? ইন্ডিয়ার মারাত্মক বড় পিআর স্ট্যান্ড, পিআর স্ট্র্যাটেজি। দেখুন, পিআর এর ক্ষেত্রে ভারত প্রচন্ড পিছিয়ে, প্রচন্ড। ভারত সবে শুরু করছে, দ্রুত এগোতে হবে ভারতকে। পিআর মানে ভারতবর্ষে প্রচুর প্রবলেম আছে, মানে ভারতবর্ষে ভালো রাস্তা আছে, ভাঙা রাস্তা আছে, আবার এমন রাস্তা আছে যেখানে রাস্তাই খুঁজে পাওয়া যায় না, গর্তই খালি। ভারতবর্ষে ভালো ওয়াশরুম আছে, খারাপ ওয়াশরুম আছে, আবার এমন ওয়াশরুম আছে যেখানে ঢুকলে আপনার ইউরিন ইনফেকশন হয়ে যাবে, এত বাজে। সব রকমই তো আছে। এবার যেগুলো খারাপ আছে সেগুলো আমাদের বেটার করতে হবে। কিন্তু আপনি যদি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেন ভারত সম্পর্কে, সেখানে দেখবেন যে ভারতবর্ষের সমস্ত পাবলিক ওয়াশরুম একদম ইউরিন ইনফেকশনের মতো, ভারতবর্ষের সমস্ত রাস্তা গর্তে ভরা, ভারতবর্ষের সমস্ত জায়গায় লোকে বস্তিতে থাকে, ভারতবর্ষের সমস্ত লোক হাত না ধুয়ে খাবার খায়, ভারতবর্ষের সমস্ত মানুষ পড়াশোনা না জানা, ভারতবর্ষের সমস্ত মানুষ প্রচণ্ড গরিব, এইরকম। অর্থাৎ ভারতবর্ষের যে খারাপ সাইডটা, সেইটাকেই পুরো পৃথিবীতে শোকেজ করা হয়। এত বছর ধরে হয়েছে। আপনি বাকি পৃথিবীর কাছে চলে যান, যে অত খোঁজ খবর রাখে না সে জানে ভারতবর্ষ মানে আফ্রিকার থেকেও খারাপ একটা জায়গা। যদি বাকি পৃথিবীর কাছে আপনার ইমেজ ঠিক না হয়, তাহলে বাকি পৃথিবী আপনার ক্রেতা হবে না। কিরকম ব্যাপার স্যার? বলছি। ধরুন, দুটো পারফিউম আপনি একটা দোকানে পেয়েছেন, দুটোরই 100 টাকা দাম। একটা সুদানের পারফিউম, একটা ফ্রেঞ্চ পারফিউম, আপনি কোনটা নেবেন? স্যার ফ্রেঞ্চটা। কেন? স্যার একই দাম, তো ফ্রেঞ্চটা নেবো। আরে একই দাম তো বুঝলাম, কিন্তু মানে পারফিউম দুটোর কোনটা কোন কোম্পানি বানিয়েছে সেইগুলো আপনি রিসার্চ করছেন? স্যার অত রিসার্চ করার কি আছে, ফ্রেঞ্চ মানে তো ভালো। কে বললো ফ্রেঞ্চ মানে ভালো? আপনার মাথায় একটা ছবি তৈরি করা হয়েছে, ফ্রেঞ্চ মানে সুন্দর পারফিউম, একটা ছবির মতো দেশ, তাই না? হতেই পারে ওই পারফিউমটা ফ্রান্সের সব থেকে খারাপ কোম্পানি বানিয়েছে, আর সুদানের পারফিউমটা সুদানের সব থেকে ভালো কোম্পানি বানিয়েছে, এবং সত্যি হয়তো সুদানের পারফিউমটা বেটার। বাট আপনি অত রিসার্চে যাবেনই না। আপনার যে ওভারঅল ইমেজ আছে, সেই ইমেজ আপনার ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। এবার আপনি যত ফ্রেঞ্চ পারফিউম কিনতে থাকছেন একজন ইন্ডিয়ান হিসেবে, ফ্রেঞ্চ পারফিউমের তো
ডিম্যান্ড বাড়ছে মার্কেটে, তো ফ্রেঞ্চ পারফিউম কোম্পানির তো উৎপাদন বাড়বে, ফ্রেঞ্চ পারফিউম কোম্পানি তো আরো বড় লোক হবে। সেম ভারতবর্ষের কোম্পানির জিনিসের ডিম্যান্ড তখনই বাড়বে সারা পৃথিবীতে যখন ভারতবর্ষের ইমেজ সারা পৃথিবীর মানুষের কাছে ভালো হবে। আর এর জন্য দরকার পিআর। খারাপ জিনিস তো আমাদের বেটার করতেই হবে, কিন্তু আমাদের যা যা বেটার জিনিস আছে সেইগুলো সারা পৃথিবীতে ছেয়ে দিতে হবে যে ভারত মডার্ন কান্ট্রি, ভারত উন্নত দেশ, ভারত সিভিলাইজড, ভারতবর্ষে নোংরা নেই। হ্যাঁ, যেখানে নোংরা আছে সেখানে আবার আমাদের দেখে পরিষ্কারও করে দিতে হবে, ফেক জিনিস দিয়ে চলে না। কিন্তু যারা ভারতবর্ষের খারাপ দিকটাকে দেখাচ্ছে বারবার, সেই ফেক ন্যারেটিভটাকেও আটকাতে হবে। এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর একটা সকালবেলা মুম্বাইতে জগিং ভারতবর্ষের জন্য কি মারাত্মক পিআর আপনি ভাবতে পারবেন না। প্রেসিডেন্ট ম্যাক্রোকে সারা পৃথিবী ফলো করে। প্রেসিডেন্ট ম্যাক্রো কোথায় দৌড়াচ্ছে? মুম্বাইয়ের রাস্তায়। রাস্তা, তার মানে এখানে একটা ভারতবর্ষের রাস্তা দেখানো হচ্ছে, কোনো সাজানো গুছানো হোটেল নয় যেটা প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য তৈরি করে রাখা হয়েছে। সেই রাস্তায় দেখা যাচ্ছে গাছের টব বসানো, গাছ বসানো, সবুজ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যখনই ভারতবর্ষের একটা শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একটা ছোট্ট ভিডিও ক্লিপিংসে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে, ভারতবর্ষের ইমেজ এক ধাক্কায় 1-2% চেঞ্জ হয়ে যাবে। তো বিশাল বড় পিআর, জানি না ম্যাক্রোর টিমের আইডিয়া ছিল না ভারতের টিমের আইডিয়া, ভারতবর্ষ করে দিয়েছে। এবং এটা আমাদের সবাইকে করতে হবে এবং অরিজিনাল গ্রাউন্ড লেভেল থেকে কাজও করতে হবে, খালি পিআর করে হবে না, দুদিকেই এগোতে হবে। নেক্সট, জিও পলিটিক্সে কি মারাত্মক ব্যাপার হলো দেখুন। ভারত এবং ফ্রান্সের ছিল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আমরা বলতে পিএম মোদি এবং প্রেসিডেন্ট ম্যাক্রো একসঙ্গে অ্যানাউন্স করে দিলেন যে এবার ভারত এবং ফ্রান্সের এসজিএসপি করে দেওয়া হলো। এসজিএসপি মানে স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতবর্ষের সঙ্গে কিন্তু খুব কম দেশের আছে, সেটা ফ্রান্সের সঙ্গে করে দেওয়া হলো। কেন এটা এতটা ইম্পর্টেন্ট? কারণ দেখুন, পিএম মোদি পুরো অফিসিয়াল স্টেটমেন্টে বলে দিলেন যে গ্লোবাল মানে ভারত এবং ফ্রান্স চেষ্টা করবে সারা পৃথিবীকে সেভ করার। ইউরোপের একটা দেশকে দরকার আমাদের পার্টনার হিসেবে। এখনই গোটা পৃথিবী ভারতের নেতৃত্ব মানতে চাইবে না, কিন্তু ভারত এবং ফ্রান্সের নেতৃত্ব মেনে নেবে, কারণ সারা পৃথিবীর কাছে এখনো সাইকোলজিক্যালি ফ্রান্স মানে উন্নত দেশ, ইউরোপ সভ্য জাতি, মডার্ন হাইজিন মেনটেন করা দেশ। তো ভারত এবং ফ্রান্সের লিডারশিপ সেখানে কিন্তু অনেক ইজিলি সারা পৃথিবী মেনে নেবে। তো আর একটা জিনিস এখানে বলা হলো যে এবার গ্লোবাল সমস্ত ব্যাপার স্যাপার ভারত এবং ফ্রান্স অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা নিয়ে ডিটারমাইন করবে। ইউএসকে চ্যালেঞ্জ জানানো হলো। কারণও ক্লিয়ার, ইউরোপও যেহেতু ইউএসের থেকে বঞ্চিত, গ্রিনল্যান্ড দখল করেই নিচ্ছিল ইউএস কোনো রকমে, বেঁচে গেছে ইউরোপ। তো ইউরোপও চাইছে একটা রিলায়েবল পার্টনার খুঁজতে, ভারতকে তারা পেয়ে গেছে, দুদিকেই উইন উইন সিচুয়েশন। এবং মজার ব্যাপার দেখুন, প্রেসিডেন্ট ম্যাক্রো এই টোটাল জিনিসটাকে কোট আনকোট গ্রেট ডিল বলে উল্লেখ করেছেন নিজের এক্সপোস্টে, মানে টুইটারে। গ্রেট ডিল। এবার একটু দেখুন তো জিওপলিটিক্স যারা বোঝেন, ডিল 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 এইসব নিয়ে কে কথা বলতো এতদিন? ডোনাল্ড ট্রাম্প। গ্রেট ডিল কে বলতো? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে ভারতবর্ষকে অপমান করতে চেষ্টা করেছে, পৃথিবীর বহু নেতাকে অপমান করতে চেষ্টা করেছে, সেরকম সব থেকে বেশি মক করেছে, অপমান করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। ইমানুয়েল ম্যাক্রো ভারতবর্ষে এসে যখন লিখছে এসজিএসপি হচ্ছে গ্রেট ডিল, তখন ইনডিরেক্টলি ট্রাম্পকে খোঁচা মারা হচ্ছে, মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে যে ডিল কি তুমি একাই করতে পারো? ডিল তো আমরাও করি। এবার দেখুন, আর একটা ব্যাপার এর সঙ্গেই আমি অ্যাড করব এবং বুঝে নেওয়া দরকার, আর স্টুডেন্টদের বলছি এই ব্যাপারটাই কিন্তু পরীক্ষায়, সামনের রেলের পরীক্ষায়, ইউপিএসসির পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা মারাত্মক বেশি। ডাব্লিউবিসিএস এ অতটা বেশি না, কিন্তু তবু একটু দেখে রাখবে। জিটিআরই, গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট, ডিআরডিওর একটা ইউনিট এটা। এখানে আমাদের ডিফেন্স মিনিস্টার জিটিআরই উদ্বোধন করতে গেছিলেন, রাজনাথ সিং। ওখানে গিয়ে উনি একটা কথা বলে এসছেন, ভারতবর্ষের নিজস্ব কিন্তু জেট ইঞ্জিন তৈরি করার ক্ষমতা এখনো নেই। ভারতবর্ষ যে সমস্ত প্লেন
বানানোর কথা বলছে বা যা কিছুই বানায়, ইঞ্জিনটা বিদেশ থেকে কিনে এনে লাগাতে হয়। আর ইঞ্জিন ছাড়া কোনো জিনিস কি করে চলবে? তো আসল জিনিসটাই ভারতবর্ষের কাছে নেই। এবার যারা উন্নত দেশ, যারা জেট ইঞ্জিন বানাতে পারে, হাতে গোনাই কয়েকটা দেশ আছে, 4-5টা, তাদের জেট ইঞ্জিন বানাতে 20 থেকে 25 বছর লেগেছে রিসার্চ করতে। রাজনাথ সিং ডিআরডিও সায়েন্টিস্টদের গিয়ে বলে এসছেন, ভিডিও দেখে নিতে পারবেন, ইউটিউবে অ্যাভেলেবেল। ধরে নিন আমাদের 20 বছর চলে গেছে, আর 5 থেকে 7 বছর আছে, এর মধ্যেই আপনাদের করতে হবে। ইন্ডিয়া ডেডলাইন সেট করে নিয়েছে, 5 থেকে 7 বছরের মধ্যে আমাদের নিজস্ব জেট ইঞ্জিন চাই। এই যে জিটিআরই, এরা এইসব এরোস্পেস ইঞ্জিনই বানায়, যেটা উদ্বোধন করলেন রাজনাথ সিং। যখন ইন্ডিয়ার কাছে নিজস্ব জেট ইঞ্জিন বানানোর প্রযুক্তি চলে আসবে, জিওপলিটিক্যালি মারাত্মক আপার হ্যান্ড ইন্ডিয়ার চলে আসবে। মানে আপনারা অনেক সময় আবেগে বোঝেন না, এই আমেরিকা এরকম করছে, ভারত কেন আমেরিকাকে মুখের ওপর কিছু বলছে না? ভারত আমেরিকাকে মুখের ওপর বলে দিল, চলুন। আমেরিকা বলল, ঠিক আছে, খুব ভালো করেছো, মুখের ওপর বলেছো, আমরা তোমাদের কোনো জেট ইঞ্জিন দেব না, বানিয়ে নাও। ভারতবর্ষের পুরো এয়ারফোর্স নেক্সট 5-6 বছরের মধ্যে জিরো হয়ে যাবে। জিরো। যেগুলো আছে ওগুলো চলবে, ওগুলো যেই পুরনো হয়ে যাবে, আর জেট ইঞ্জিন তো দেবে না আমেরিকা, চালাবেন কি করে আপনি? পুরো অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট গ্রাউন্ডে এসে ধাক্কা খেয়ে পড়বে আকাশ থেকে। তো যতক্ষণ না আপনি আত্মনির্ভর হচ্ছেন, ওকে গিয়ে মুখের ওপর বলে এলাম, তাকে গিয়ে 4টে কথা শুনিয়ে এলাম, করা যায় না। সব দিক ভেবে চিনতে চলতে হয়। এটা কলতলার ঝগড়া নয়, এটা জিওপলিটিক্যাল গেম। একবার আমরা আত্মনির্ভর হয়ে গেলে টেকনোলজির ক্ষেত্রে, আর ওদিকে সোলার পাওয়ার দিয়ে একবার আমরা তেলের চাহিদা মিটিয়ে ফেলতে পারলে, ইন্ডিয়া কাউকে পরোয়া করবে না, যাকে যা বলার মুখের ওপর বলে আসবে। বাট ততদিন আমাদের একটু মুখ সামলেই চলতে হবে। এটাকে বুদ্ধি বলে, এটাকে ম্যাচিউরিটি বলে, এটাকে জিওপলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বলে, এটাকে ভীরুতা বলে না। এবং আমি বারবার বলবো, আজকের যুগ হচ্ছে টেকনোলজির যুগ। যেভাবে পারেন টেকনোলজিতে নিজেকে আপগ্রেড করুন। যারা বাচ্চারা আছে আপনাদের বাড়িতে, তাদেরকে বেশি করে করে টেকনোলজি শেখান। স্কিল বাংলা চ্যানেলটার নাম, তো চ্যানেলের নাম অনুযায়ী আমরা যেটা করি সেটা হচ্ছে, এই চ্যানেলের প্রত্যেকটা অডিয়েন্স যাতে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার কোর্স করতে পারে, এবং কম্পিউটারের বেসিক নলেজ যাতে সম্পূর্ণ ফ্রিতে স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক অডিয়েন্স পেয়ে যায়, যাতে করে এই চ্যানেলে আনস্কিলড কেউ আর না থাকে, তার দায়িত্ব আমাদের, সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের ক্লাস হচ্ছে বুধবার 6টা থেকে 7:30 সন্ধ্যেবেলা, শনিবার 4টে থেকে 5:30 বিকেলবেলা, বাংলা ভাষায় রজত স্যার ক্লাস করাচ্ছেন। লাইভ ক্লাস 15 ঘন্টার, তার রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। যারা এনরোল করেননি, মাত্র 2টো ক্লাস হয়ে গেছে, 1.5 ঘন্টা 3 ঘন্টা, ওই 2টো রেকর্ডেড পেয়ে যাবেন। বাকি 12 ঘন্টা তো লাইভ করতে পারবেন। নেক্সট 8টা ক্লাস, কোনো অসুবিধা নেই। কি করে ভর্তি হবেন দেখুন, আমাদের চ্যানেল স্কিল বাংলা, ঠিক আছে? স্কিল বাংলা ইউটিউবে সার্চ করবেন, এই ভিডিওজ এই অপশানে যাবেন, ঠিক আছে? ভিডিওজ অপশানে গিয়ে একটু নিচের দিকে যাবেন, এই 6 দিন আগে 7 দিন আগে পশ্চিমবঙ্গের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামাত, এই ভিডিওটায় ক্লিক করবেন। 32 মিনিটের ভিডিও, লাস্ট 6 মিনিট দেখবেন, লাস্ট 6 মিনিট। এখানে পুরো স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার দেখানো আছে, ঠিক আছে? অ্যাড চলে এলো, স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার দেখানো আছে যে কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন এই ভিডিওতে। এইভাবে পুরো স্ক্রিনশট দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকে দেখে নিন এবং সেইভাবে ভর্তি হয়ে নিন। এই দেখুন, 0 রুপিজে 12 মাসের ভ্যালিডিটিওয়ালা কোর্স আপনারা পেয়ে যাবেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্কিল বাংলার প্রত্যেক অডিয়েন্সের দায়িত্ব নিজেকে স্কিলড করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য ফ্রি কোর্সের ব্যবস্থা আমি করে দিয়েছি, শেখার দায়িত্বটা আপনার। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।